সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছে আপনাদের সামনে। বাংলায় যাকে বলে কাঁঠাল পাকা গরম, সেই গরমে কিন্তু চলছে এখন। এই মধ্যরাতে বসেও গরমে প্রায় সবাই ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু সেটা যদি হয় দিনের বেলা, আপনি বাইরে অবস্থা হয়ে যায় ভয়াবহ, যখন আপনি রাস্তায় আছেন বা রিক্সায় আছেন। কিন্তু আপনার অবস্থা যদি ভয়াবহ হয়ে দাঁড়ায়, তাহলে সেই রিক্সাওয়ালাদের অবস্থা কেমন হয় সেটা তো অনুমেয়। কিন্তু ঢাকায় যদি আপনি বসবাস করে থাকেন, তাহলে রাস্তায় মাঝে মধ্যে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখার সম্ভাবনা আপনার আছে। সেটা হচ্ছে একদল ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে রিক্সাওয়ালাদের স্যালাইন পানি পান করাচ্ছেন। এতে রিক্সাওয়ালাদের মুখে যেমন হাসি ফুটছে, আপনাদেরও কিন্তু মুখে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা দেখে হাসি ফোটারই কথা। এই সবার মুখে হাসি ফোটানোর দায়িত্ব যারা পালন করছে, তারাই হলেন স্মাইল ফাউন্ডেশন। আজকে আমাদের আলোচনা বা স্মাইল ফাউন্ডেশনের যে কাজ, সেটা নিয়ে আমাদের আলোচনা, এবং এই জন্য আমাদের আজকে আলোচনার টপিক ফুটুক হাসির সকল প্রাণে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে রয়েছেন স্মাইল ফাউন্ডেশনের হেড অফ ভলান্টিয়ার্স দেবব্রত ধর দেব, এবং আমাদের সাথে আরো রয়েছেন স্মাইল ফাউন্ডেশনের হেড অফ ঢাকা ইউনিভার্সিটি উইং মোহাম্মদ আবির হাসান। আবির এবং দেব, আমাদের আজকে ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, দর্শকের কাছে ফিরে যাই। দর্শক, আজকে আমাদের আলোচনার টপিক স্মাইল ফাউন্ডেশন নিয়ে, এবং আমাদের টপিক হচ্ছে ফুটুক হাসি সকল প্রাণে। এই বিষয়ে কিন্তু আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন, আমাদের এসএমএস করতে পারেন, ইমেইল করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন, স্কাইপে কল করতে পারেন। কারিগরি জটিলতার কারণে আজকে আমাদের ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না, কিন্তু তাতে কি, বাকি সব অপশন তো আপনাদের হাতেই রয়েছে, এবং অনেক অনেক আপনাদের প্রশ্নের অপেক্ষায় কিন্তু আমরা আছি। আমরা ফিরে যাই দেব এবং আবিরের কাছে। যেটা কথা বলছিলাম যে আপনাদের স্যালাইন প্রসঙ্গ নিয়ে, যে রিক্সাওয়ালাদের আপনারা স্যালাইন খাওয়াচ্ছেন, এবং ঢাকাতে এটা চলছে, এবং ঢাকার বাইরেও শোনা যাচ্ছে এটা চলছে। কি কার্যক্রম, কিভাবে এটা শুরু করলেন আপনারা, বা কি চিন্তা করে শুরু করলেন? আমাদের আসলে ব্যাপারটা যেটা হয়েছে, সামারের কথা, মানে গ্রীষ্মকালের কথা চিন্তা করি। আচ্ছা, ওয়েদারটাও এত গরম যে আমাদের দেখা যায় ড্রয়িং রুমেই আমরা যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেটাই। তার বাইরে রিক্সাওয়ালারা যারা 2-3 জন যাত্রী নিয়ে রিক্সা টানছে, তাদের ক্ষেত্রে কি অবস্থা হবে, ওটা তো ধারণার বাইরে। অবশ্যই। তো ওটার কথা চিন্তা করে মূলত আমরা এটা করেছি, যাতে তারা ডিহাইড্রেশনে না ভোগে। আচ্ছা, আমরা অনেকেই আবার বলেন যে হয়তো আমরা রিক্সা ভাড়া 5 টাকা বেশি দিয়ে দিলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়, কিন্তু আসলে যার যেরকম সামর্থ্য, কেউ যদি 5 টাকা বেশি দিয়ে শান্তি পান তাহলে সেটাও ভালো। আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী স্যালাইন পানি খাওয়াচ্ছি, সেটা আমাদের একটা সান্ত্বনা যে আমরা তাদের জন্য কিছু একটা করতে পারলাম অন্ততপক্ষে। আচ্ছা, এই চিন্তা করে আপনারা শুরু করেছেন। কিভাবে চলছে এই কার্যক্রম আপনাদের? এটা কার্যক্রমটা চলতেছে, আমরা বিভিন্ন ভলান্টিয়ার্সরা বিভক্ত হয়ে ঢাকার মোটামুটি ঢাকা শহরের বনানী, গুলশান, তারপরে শ্যামলী, কল্যাণপুর, তারপরে গুলিস্তান, তারপরে টাউন হল, মোহাম্মদপুর, সব জায়গায় আমরা পর্যায়ক্রমে খাওয়াচ্ছি। এবং ঢাকার বাইরে টঙ্গী, তারপরে গাজীপুর, সাভার, এখানে আমরা খাওয়াচ্ছি। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে যে আমরা ঢাকার বাইরেও যে শহরগুলো আছে বা প্রত্যন্ত অঞ্চলে আমাদের খাওয়ানোর পরিকল্পনা আছে। ওকে, তো এই যে আপনারা স্যালাইন মানে খাওয়াচ্ছেন, রিক্সাদের কাছে নিয়ে যাচ্ছেন, আপনাদের এক্সপেরিয়েন্সটা কি হচ্ছে? মানে তারা কি খুব সহজেই এটাকে নিচ্ছে, যে একজন বলেন ভাই আপনি স্যালাইন খান, তারা কি খুব খুশি মনে এটা প্রথমে নিচ্ছে? আসলে প্রথমে আমাদেরও বিষয়টা খুব খারাপ লাগছে। সেটা হচ্ছে যে প্রথমে তারা নিতে চায়নি, কারণ তারা ভেবেছে হয়তো কিছু এটার সাথে মিশানো ছিল, বা অনেকে আবার ভেবেছে যে টাকা দিতে হবে। তবে আমাদের আসলে আমরা বোঝানোর পর তারা বুঝতে পারছে, এবং অনেকে খেতেও চায়নি যে এটা খাওয়াই বুঝে রিক্সাটা নিয়ে নিবে। তখন আমরা বোঝানোর পরে আপনারা কি আপনাদের এই যে টি শার্ট স্মাইল ফাউন্ডেশন যেটা পরে আছেন আপনারা, ওটা পরেই আপনারা দিয়েছেন? এটা পরে আমরা খাওয়াচ্ছি। কিন্তু প্রথম দিন আমাদের যে এটা হয়েছিল, আস্তে আস্তে এটা আমরা ওভারকাম করতে পারছি বোঝানোর ফলে। আর ওরাও জানতে পারছে যে অনেক জায়গায় খাওয়ানো হচ্ছে, এই কারণে পরের দিকে স্বাভাবিকভাবে নিচ্ছে। প্রথমে কেউই স্বাভাবিকভাবে নিতে চায়নি, মনে করেছে যে এই প্রতারক টাইপের কিছু একটা। কিন্তু পরের দিন যখন আমরা একই জায়গায় করলাম, তখন একজন রিক্সাওয়ালা আরেকজনকে বলছে যে আরে খা, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরকম আর কি। আপনার মানে যখন ঢাকা শহরে কি যে কোনো একটা জায়গাতে আপনারা সবাই মিলে স্যালাইন খাওয়ান, নাকি বিভিন্ন জায়গায়? না, বিভিন্ন জায়গায়। যেমন আমরা প্রথম দিন 4 তারিখে শুরু করছিলাম, তখন আমরা টিম ছিল 7টা গুলশানে, গুলশান বিভিন্ন স্পটে, বনানী, গুলশান, 7টা টিমে আমরা একত্রে কাজ করেছিলাম। আর পর্যায়ক্রমে এইভাবে আমরা কাজ করতেছি। ওকে, তো স্যালাইন যখন আপনারা মানে
এত কিছু থাকতে যে রিকশাওয়ালাদের তো অনেক ভাবে করা যায়, মানে স্যালেনের দিকেই আপনার আগ্রহী হলেন কেন? আসলে মূল ব্যাপারটা হচ্ছে বিষয়টা চিন্তা করছি যে যখন রিকশাওয়ালারা আসলে ওদের পানির অভাবটা বেশি দেখা দেয়। একটা মানুষ নিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, ওদের পুরো শরীরটা ঘেমে পানিটা বের হয়ে আসে, ডিহাইড্রেশনে ভোগে। হ্যাঁ, ডিহাইড্রেশনে ভোগে। এই চিন্তাধারা থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের এমন একটা কার্যক্রম হাতে নেওয়া উচিত যে কার্যক্রমটা রিকশাওয়ালাদের জন্য খুব উপকারী হবে। এবং আমরা শুধু রিকশাওয়ালারা যে এটা খাচ্ছে তা না, পথচারী যারা আছে তারাও এটা খাচ্ছে। এবং খুব ভালো লাগে মাঝে মাঝে দেখতে যে প্রথম দিকে যেই ধাক্কাটা আমরা সামলে ওঠার পর যখন বুঝতে পারলাম যে না, ওরাও বুঝতে পারলো, তখন এখন খুবই ভালো লাগতেছে যে আমরা এটা করতে পারতেছি ঠিক মতো। ওকে, ফাইন। আপনারা শুরু করেছেন কবে এই কার্যক্রম? এটা হচ্ছে 4 তারিখে, মানে জুন মাসের 4 তারিখে। কতদিন পর্যন্ত আপনারা এটা চালাবেন? এটা আমরা জুন মাসটা পুরোটাই করতে চাচ্ছি। ওকে, প্রথম দিকে মনে হয় আমরা শুনেছিলাম যে বিভিন্ন জায়গাতে প্রচারণা আমরা দেখেছি যে 1 সপ্তাহ আপনারা এই কার্যক্রমটা চালাবেন, এরপর এটা বাড়ানোর কারণটা কি? আসলে বাড়ানোর কারণটা যখন আমরা দেখলাম যে মানুষের যে রিকশাওয়ালাদের বা মানুষের যে ভালোবাসাটা আমরা পেতে শুরু করলাম, যে না সবাই এটা খুব ভালোভাবে গ্রহণ করতেছে, তখন এটা আমরা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। ওকে ওকে, ফাইন ফাইন। আসলে মানে স্যালাইন কার্যক্রমটা আমিও অনেক সময় দেখেছি রাস্তার মধ্যে যে রিকশাওয়ালারা জড়ো হয়ে পানি খাচ্ছেন বা স্যালাইন খাচ্ছেন, জিনিসটা অভিভূত হওয়ারই মতো যে এরকম একটা কার্যক্রম আপনারা নিয়ে এসেছেন। আচ্ছা, এই যে আপনাদের এই কার্যক্রমটা তো স্মাইল ফাউন্ডেশনের একটা কার্যক্রম, তাই না? স্মাইল ফাউন্ডেশনের হয়ে আপনারা কাজ করছেন। তো স্মাইল ফাউন্ডেশনের একটা জিনিস দেখা যায় যে দেখা যাচ্ছে যে বিভিন্ন দুর্যোগ বা যে কোনো জায়গাতে যখন যান, মানে যে কোনো দুর্যোগ হয়, দেখা যাচ্ছে প্রথম দিকে যে খুব কুইক রেসপন্স যারা করে এবং খুব তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় বা অ্যাকশন শুরু করে, তাদের মাঝখানে একটা অন্যতম হচ্ছে স্মাইল ফাউন্ডেশন। তো এইটা আপনারা কিভাবে করেন যে এত কুইক রিয়াকশন? এবং মাঝে আপনার তো একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন, তাই না? এইটা আপনারা কিভাবে করেন এই জিনিসটা? তা আসলে আমাদের বিভিন্ন উইংস আছে কত, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আলাদা একটা উইংস আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে, আইইউবিতে আছে। তো মূলত ওইখানে টিম লিডারদের মাধ্যমেই এগুলো অন্যান্য ভলান্টিয়ারদের মাধ্যমে মানে যোগাযোগটা হয়ে যায় আর কি। তো দেখা যায় ওইখান থেকে যোগাযোগ করে সবাই একসাথে হয়ে আমরা কাজে নেমে যায় আর কি। ওরকম যেমন আমাদের আর একটা ব্যাপার আছে যে আমরা কোনো মিডিয়া বা কোনো কিছু চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা ভাবনা করি যে একটা কিছু ঘটছে, আমাদের টিমটা ওখানে আমরা পাঠিয়ে দিই প্রথম, যে কি ঘটছে দেখার জন্য। যেদিন আমাদের টিমটা যায়, ওখান থেকে যে রিপোর্টটা আসে সেই রিপোর্ট অনুযায়ী আমরা ঝাঁপিয়ে পড়ি। ওকে, আপনি তো হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং আপনি হচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তাহলে কি এই অর্গানাইজেশনটা একটা স্টুডেন্ট মুভমেন্ট আমরা বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, তাহলে স্টুডেন্টের বাইরে যদি কেউ এসে যুক্ত হতে চান? হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের এখনো যারা আছে, অনেক স্টুডেন্ট বাইরে অনেকে আছে, অনেক ইচ্ছা প্রকাশও করছে জয়েন করার জন্য। যেমন আমাদের এখানে যদি কেউ জয়েন করতে চায়, আমাদের স্মাইল ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলেই জয়েন হতে পারবে। ওকে, ওয়েবসাইটে গিয়েও জয়েন করতে পারবে? মানে সেখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে বা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যেভাবে হোক জাস্ট কন্ট্যাক্ট করলেই হবে। আচ্ছা, এই যে স্যালাইন কার্যক্রম, এটা তো আমরা দেখলাম, কিন্তু এছাড়া যে সাইক্লোনের সময়, বিশেষ করে মহাসেনের সময় বা ব্রাহ্মণবাড়িয়ায় যে টর্নেডো হয়ে গেল একটা, এই সময় তো আপনাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস আমাদের চোখে পড়েছে, তো ওটা সম্পর্কে জানতে চাই আপনাদের কাছে। আসলে আগে ব্রাহ্মণবাড়িয়ার কথাটা বলি। ব্রাহ্মণবাড়িয়া যখন নাকি সাইক্লোনটা হয়, তখন আমরা হঠাৎ করে, এটা তো মিডিয়া এত কাভারেজ প্রথম দিকে পাই নাই, আমরা হঠাৎ করে যখন নাকি শুনলাম যে ব্রাহ্মণবাড়িয়া এই ধরনের একটা হলো, আমরা রাত 8টার সময় এটা পরিকল্পনা করলাম। টর্নেডোটা হয়েছিল কয়টার সময়? এটা হয়েছিল বিকেলে। আচ্ছা, ঠিক আছে, বিকেলের দিকে হয়েছিল। আমরা রাত 8টার সময় পরিকল্পনা করলাম এবং আমাদের যে প্রধান শাহাদাত তাইব স্যার, তাকে জানালাম। জানানোর পর সে বলল যে ওকে, তোমরা যাও। তখন আমরা রাত 8টার সময় রওনা দিলাম। মানে প্রচন্ড, আমরা ট্রেনের টিকিট পেলাম না, বাসও শেষ, পত্রিকার গাড়িতে চড়ে তারপরে আমরা ব্রাহ্মণবাড়িয়া যেয়ে পৌঁছলাম। কতজন? আমরা ছিলাম 17 জন প্রথম দিকে। আপনারা কি তখন গিয়ে কি সার্ভে করতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা এই জিনিসটা সার্ভে করতে গেছিলাম না, আমরা টোটাল মানে ত্রাণ সামগ্রী নিয়ে আপনারা গিয়েছেন? হ্যাঁ, গিয়েছিলাম। যখন আমরা দেখলাম যে, আমরা ভাবছি কি যে মনে হয় ছোট আকারে হয়েছে, ওখানে যাওয়ার পর দেখলাম কি প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। হওয়ার পর তারপর আবার আমরা ব্যাক না করে আমরা এখানে জানালাম আরো দুইটা টিম আমাদের এখান থেকে আবার যায়। আচ্ছা, কি অবস্থা দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে? যে ওখানে আসলে আমাদের দেশের
যে এই ধরনের দুর্যোগ আমি আসলে আমার লাইফে আমি দেখি নাই। এখানে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে এই সেটটা দেখা গেছে যে খুবই ভালো, আচ্ছা। এই সেটটা প্রচন্ড পুড়ে গেছে, পুড়ে গেছে টর্নেডোতে। টর্নেডোতে। ওকে, ওই ধান ক্ষেতের একটা সাইড দেখা যাচ্ছে যে আগুনে মানে ঝলসানো। মানে ধুলো বালি হ্যাঁ, সবকিছু মিশিয়ে মিশিয়ে। অবস্থা। যেমন ওদের যে ইটা আছে আপনার জেলখানাটা যে আছে, জেলখানা, জি। ওটা যে দেয়ালটা একবার টোটাল ভেঙে পড়ে গেছিল, আচ্ছা, ভেঙে পড়ে গেছিল, মানে এমন পরিস্থিতি হয়েছিল। কিন্তু একটা সাইড ভালো, একটা সাইড দেখা যাচ্ছে যে ভেঙে পড়ে গেছে। আবার আমি একটা মসজিদ দেখলাম, মসজিদের ছাদটা উড়ায় নিয়ে মনে করেন যে হ্যাঁ 100 হাত দূরে নিয়ে ফেলছে ছাদ। আচ্ছা, টিনের নাই, একেবারে ছাদটা 100 হাত দূরে নিয়ে ফেলছে। এটা দেখলাম। আর ওখানে মাঝখানে দেখা গেছে ভালো, আবার আরেক জায়গায় আক্রমণ হয়েছে। আর গাছগুলা টোটাল উপরে ফেলছিল, আর ঘর বাড়িতে একবারে ব্লিন হয়ে গেছিল একেবারে। ওকে, আপনারা সেখানে মানে ওখানকার জন্য আপনার কি ধরনের মানে কি ধরনের সাহায্য আপনার? ওখানে প্রথম আমরা কিছু খাবার দিছিলাম, খাবার দেওয়ার পর তখন আমরা যখন দেখলাম যে ওদের ঘর বাড়ি নাই, তারপরে আমরা ঘর তুলে দিই এবং তাবু করে দেই এবং ঘর তুলে দেই। ওখানে ঘর তুলে দেওয়াটা আসলে এমন না যে শুধু টিন দিয়ে বা ইয়ে করে দিয়ে দিলাম, আমরা নিজেরাই মানে বান্ডিল দিয়ে দিলেন যে যার যার আপনি তুলে নিন, তা না, আমরা নিজেরাই এখানে। আচ্ছা, আপনারা কি ঘর তুলতে সাহায্য করেছে? হ্যাঁ হ্যাঁ। যেমন একটা অভিজ্ঞতা বলি, ওখানে একটা ফ্যামিলি, ওনার যে মানে ঘরগুলা যে ভেঙে গেছে ওগুলা যে সরাবে সেই ধরনের ওনার লোক ছিল না। আচ্ছা, লোক ছিল না। তারপরে আমরা যাওয়ার পর আমরা বলি, উনি আবার ভয় পাইতেছিল যে কাকে বলবো, তারা আসলে করবে কিনা। তখন আমরা বলি যে আমরা এটা করে দিতে চাচ্ছি, কি বলেন? পরে অনেক বোঝানোর পর সে বলে যে ঠিক আছে বাবা তোমরা করো। তারপর আমরা ওইটা পরিষ্কার করে তাকে ঘর তুলে দিয়ে আসি। আসলে অনেকে তখনও একটু সংশয় থাকে যে শেষ যেটা আছে ওটাও না আবার চলে যায়, মানে প্রতারণা ফাঁদে, ওই রকম একটা ব্যাপার। এই এক্সপিরিয়েন্সটা তো মনে হয় আপনাদের বিভিন্ন জায়গাতেই মানে ফেস করতে হয়, যে প্রথমে একটা ফেইথ অর্জন করা, সেই চ্যালেঞ্জটা প্রথমে মনে নিতে হয় সব জায়গাতেই। ওকে, আচ্ছা, এই যে মহাসেনের ব্যাপার আপনারা বলছিলেন যে আমরা দেখেছি যে প্রথম তো এটা আঘাত হয়েছে পটুয়াখালীর দিকে, আপনারা কি সাথে সাথে সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, প্রথম আমরা গেছি বরগুনা। ওকে, বরগুনা আমতলী একটা অঞ্চল আছে। এখন আমাদের মিডিয়াতে তো এইভাবে আসে নাই বিষয়টা। এখন আমরা যখন নাকি বরগুনার উদ্দেশ্যে, দুটার উদ্দেশ্যে রওনা দিলাম, বরগুনার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ওখানে যাকে জিজ্ঞাসা করে সে বলতে পারতেছিল না বিষয়টা। তখন স্ট্যান্ডে যখন যাই, বাসের থেকে যখন নামি, আমরা মোটামুটি হতাশ হয়ে পড়ি, ঘটনাটা কি। আচ্ছা, কেউ এটা বলতে পারতেছে না। এখন তারপরে আমতলা নামে একটা এলাকা আছে, ওখানে যাওয়ার পর আমরা হুন্ডা করে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর দেখি কি মানে যে অবস্থা, আসলে মানুষ কেন যে এটাকে বলতেছে যে জানতেছে না, বুঝতে পারি নাই। মানে গাছগুলো একটা টোটাল উপরে গেছে। আপনারা বলছেন যে মহাসনের ভয়াবহতা ছিল অনেক বেশি। আসলে আমার যেটা মনে হয়েছে যে না জানার পিছনে কারণটা হলো যোগাযোগ ব্যবস্থাটা অনেক খারাপ ছিল এখানে। ওকে, আমাদের কাছে একটা ইমেইল আরিফ নামে একজন করেছেন ধানমন্ডি থেকে। তিনি জানতে চেয়েছেন, তিনি বলেছেন যে তিনি একজন ব্যবসায়ী, হ্যাঁ, এবং তিনি স্মাইল ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চান আর্থিক সহায়তার মাধ্যমে এবং ভলান্টিয়ার কার্যক্রমের মাধ্যমে। তিনি এটা কিভাবে হতে পারেন? এটা আসলে আমাদের ফাউন্ডেশনটা ওইভাবে ফান্ড কালেক্ট করে করা হয় না। সাধারণত দেখা যায় বড় কোনো কিছু হলে, যেমন সাভারে অনেক বড় বিশাল বড় একটা দুর্ঘটনা, ওইখানে দেখা গেছে যে আমাদের ফান্ডের প্রয়োজন হয়েছে, তখন আপনি আহ্বান করেন ফান্ডের জন্য। ওকে, তবে আমাদের সাথে ভলান্টিয়ার হিসেবে জয়েন করতে চাচ্ছে, আমাদের ইমেইলে ঢুকে সে যোগাযোগ করলে। মানে আপনাদের ইমেইল অ্যাড্রেস ইমেইলে নাকি না ওয়েবসাইটে? আপনাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা কি? ফেসবুকেও আমাদের সাথে স্মাইল ফাউন্ডেশন লিখে সার্চ দিলে আমাদের পেজটা বের হয়ে আসবে। ওকে, তাহলে মানে গুগলের সাহায্য নিতে হবে, তাহলে এটা সবচেয়ে বেটার বলছেন। ওকে, আমরা এবার আরো শুনবো, তবে তার আগে আমরা ছোট্ট একটি বিরতি থেকে ঘুরে আসি। যে দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই, সাথেই থাকুন আমাদের।